শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত, বনানী কবরস্থানে সমাহিত। শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। ধামাচাপা দেওয়ার চেষ্টার পর রংপুরে দুই বোন ধর্ষণের ঘটনায় পুলিশের মামলা গ্রহণ, প্রধান অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি, ৬ বছর পরেও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিচার কাজের ধীরগতিতে হতাশা। তুরাগ তীরে বিআরডব্লিউটি এর অভিযানে দুটি বহুতল মার্কেট সহ অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, বন্ধ করে দেয়া হলো টঙ্গী রেল সেতুর কাজ। এবং ধানের ফলন বিপর্যয়ে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। মিল মালিকদের দৌরাত্ম্যে সরকারের ধান সংগ্রহের সুফল না পাওয়ার আশঙ্কা। বাংলার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি মাকসুম আলম খান। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ানকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। বাদাসর চেয়ারম্যান বাড়ি মাঠে তার জানাজায় মানুষের ঢল নামে। এর আগে জায়ান চৌধুরীর নানা শেখ সেলিমের বাড়িতে ভিড় করেন শোকার্ত স্বজনেরা। শোক জানাতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কলম্বো থেকে স্থানীয় সময় ৯টা ২৫ জায়ানের লাশবাহী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি রওনা করে বেলা ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নানার বাড়িতে ফিরেছে জায়ান, তবে তার হাসিতে আর মুখর হবে না বনানীর এই বাড়ি। অন্য দেশের মাটিতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মাত্র ৮ বছর বয়সে চলে যেতে হলো জায়ানকে। বুধবার বেলা ১:১টায় শ্রীলঙ্কা থেকে জায়ানের মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তার মরদেহ গ্রহণ করেন নানা শেখ সেলিম। শোক জানাতে দুপুরে শেখ সেলিমের বাসায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকার্ত স্বজনদের সঙ্গে সময় কাটান তিনি। সান্ত্বনা জানাতে বনানীর বাসায় ভিড় করছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাস্তা করতে যে আসছে তার লাশ নিয়ে আসছে, তার বাবাও তো অসুস্থ, আইসিইউতে আছে। এটা খুব দুঃখজনক। একটা জায়গায় বোমা হামলা করে দিল, বাচ্চা সহ সবাই মারা গেল। তাদের কি অপরাধ ছিল? এই জায়ান তো নিষ্পাপ, এই জায়ানের তো কোনো অপরাধ ছিল না। কোনো ধর্মে সন্ত্রাস পছন্দ করে না, সেই জন্য আমরা এই সন্ত্রাসকে ঘৃণা করা উচিত। শ্রীলঙ্কার ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। বিকেল 5:15টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দাদাও আমার সাথে আছে, আপনাদের যে সহানুভূতি, যে সহমর্মিতা পেয়েছি, তাতে আমরা আরো বেশি শক্তি অর্জন করতে পারছি। আল্লাহ যেন আমাদের আরো শক্তি দেয়। গত রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সহ দেশটির বিভিন্ন জায়গায় সিরিজ বোমা হামলা হয়। এ হামলায় এখন পর্যন্ত ৩৫০রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের মিঠাপুকুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যার 4 দিন পর মামলা নিয়েছে পুলিশ। এর আগে মিঠাপুকুর থানার ওসির বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। এখন তিনি বলছেন আসামিদের ধরতে অভিযান চলছে। আটক করা হয়েছে অভিযুক্ত রতনের বাবাকে। এদিকে তদন্ত শুরুর পর বিচার পাওয়ার আশায় বুক বেঁধেছেন স্বজন ও এলাকাবাসী। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। নিজের থানায় জিডি, তার ভিত্তিতেই লাশের ময়নাতদন্ত হলেও মঙ্গলবার এ নিয়ে কিছুই জানেন না, এমন কথাই বলেছিলেন ওসি জাফর। এক রাতে বদলে গেছে পরিস্থিতি। নিজেই উদ্যোগী হয়ে মামলা নিয়েছেন। অভিযুক্ত রতন মিঞ্জি ও অজ্ঞাত 2 সহযোগীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। ইতিমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনছি এবং সে কিছু তথ্য দিয়েছে, সেগুলোর জন্য আমাদের 2-3টে টিম কাজ করতেছে। আশা করি খুব শীঘ্রই আসামি যে অপরাধের সাথে তারা জড়িত সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাঁড়গোড়ায় আমরা তাদেরকে উপস্থাপন করতে পারবো। পরিবর্তিত পরিস্থিতিতে স্বস্তি ও বিচার পাওয়ার আশা করছেন ধর্ষণের শিকার ও আত্মহত্যাকারী স্বপ্না টপ্পার স্বজন ও এলাকাবাসী। আমার মেয়ে ধর্ষণ হয়েছে, এতে আমি এর বিচার
চাই। সঠিক বিচার চাই, কোথায় আছে, কে ছিল, তাদেরকে সবাইকে আইনের সাহায্যে বিচার হোক। এখানে যে এখন তদন্ত করা হচ্ছে, পুলিশ তদন্ত এবং মিডিয়া চ্যানেল, আশাবাদী যে আমরা সঠিক বিচার পাবো। তবে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুলিশের অবহেলার তদন্ত করে বিচার চাইছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। নুসরাত হত্যাও মানে তাকে পুড়িয়ে মেরে ফেললো, আবার এখানে সে নিজে মারলো, তাহলে মারা গেল। তাই এখানে কতটা লজ্জা, কতটা অপমান, কতটা মানে যন্ত্রণা নিয়ে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। পুলিশ কর্মকর্তার যদি কোনো গাফিলতি থেকে থাকে, সেক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমাদের কাছে আমাদের দাবি প্রত্যাশা যে বিষয়টা খতিয়ে দেখবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে এটা আইনগত আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে বেড়াতে যায় মিঠাপুকুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মাঞ্জির সঙ্গে দেখা করতে যায় দুই বোন। সেখানে কৌশলে রতন ও তার দুই সহযোগী দুই কিশোরীকে গণধর্ষণ করে। ওই দিন বাড়িতে ফিরেই আত্মহত্যা করে স্বপ্না। সময় সংবাদ, রংপুর। রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে সাভারের ঘটনাস্থল ও জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে সাভারে রানা প্লাজা ধসের স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি ওই ঘটনায় করা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। ক্ষতিপূরণ আর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবি জানান নিহতের স্বজন ও আহতরা। কাজ করে মানুষ, তাও তো মানুষ কাজ করতে পারবো না, তাহলে তারে কে কাজ দিব আর কে এই খাবারটা দিয়ে যাবো? কেউ কি জানবো আমার ঘরে আজকে চাল নাই, আমি খাইতে পারি না? নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রানা প্লাজা ধসে আহত এই নারী। সেদিনের ভয়াবহ ভবন ধসে অকেজো হয়ে গেছে তার দুই পা। দেশের সবচেয়ে বড় ওই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান 1136 জন, জীবিত উদ্ধার হন 2438 জন, অঙ্গহানি সহ গুরুতর আহত হন আরও 1169 জন, আর আজও নিখোঁজ রয়েছেন 206 জন। দুর্ঘটনার 6 বছর পরেও তাড়িয়ে বেড়ায় সেদিনের সেই দুঃসহ স্মৃতি। তাই তো নিহত সহকর্মী, স্বজন আর পরিচিত জনদের স্মরণে সকাল থেকে রানা প্লাজা ধসের স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। 14 দিন পর লাশ পাইছি রদরচন্দ্র মাঠে, ওখান থেকে আমি লাশ নিয়ে গেছি। এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাইনি। আমরা দাবি জানাই যে এই ভবন মালিকের এবং যারা ফ্যাক্টরির মালিক ছিল সবারই শাস্তি হোক এবং একবারে ফাঁসি হোক। তো আজকে 6 বছর পরে আইসা দেখি আমরা সোহেল রানা ছাড়া আর কেউ জেলখানায় নাই। ফলে আমরা পুনর্বার আমাদের দাবি ব্যক্ত করছি যে এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতারা। সেখানে দাফন করা হয়েছে অশনাক্ত 291 শ্রমিকের মরদেহ। এ সময় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ আজীবন চাকরির সমান 48 লাখ টাকা দাবি করেন তারা। আমরা দেখছি যে বিচার প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। আমরা অবিলম্বে দ্রুত বিচার দাবি করছি এবং তাদের ফাঁসি দাবি করছি। সর্বোচ্চ শাস্তির বিধান আমরা শ্রম আইন সংশোধন করার কথা বলছি। ক্ষতিপূরণ আমরা বলেছি যে এটা আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের শ্রম আইনের সবচেয়ে বড় দুর্বলতা যে আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাটা কি হবে সেটা এখনো শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়নি। 2, যে নিহত হলে ক্ষতিপূরণ কত হবে। নিরাপদ কর্মস্থল শ্রমিক আইন প্রয়োগে আরো কঠোর এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। সাভারের রানা প্লাজা যেখানে ছিল সেখানে আজও ধ্বনিত হয় প্রিয়জন হারানোর হাহাকার। 6 বছর পরেও সে ঘটনায় আহতদের সমস্যার শেষ নেই। স্বেচ্ছাসেবকদের অনেকের মনোবল ভেঙে পড়েছে। পুনর্বাসন ও মামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি শ্রমিক নেতাদের। এদিকে ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণ না পেলে বিজিএমইএতে যোগাযোগের আহ্বান সংগঠনটির সভাপতির। কামরুল হাসান সবুজের রিপোর্ট। দরবারে কোনা হান্দের দরবারে পোলা পাই না, কত চিনা চিনা মানুষ বাইরে হইতেছে, তো সবাইরে জিজ্ঞেস করি আমার ছেলেরে দেখছো, আমার ছেলের বড় দেখছো, কেউ পায় না। প্রিয় সন্তানের লাশ খুঁজে পাওয়ার বিবরণ দিতে গিয়ে এভাবেই ধরে আসে মায়ের গলা। স্বজনের শোক, রানা প্লাজার এই শূন্যস্থানে এখনো টেনে আনে স্ত্রী হারানো স্বামী, সন্তানহীন বাবাকে। মেয়েকে পাইনি, সব জায়গা দূরে আছে, অর্ধচন্ন মাঠ, তারপরেও পায়নি। ভালোবাসার মানুষ একটা কাছ থেকে হারিয়ে গেলে তার বুকে যে কত বড় একটাই
ইয়ে হয় আমি বুঝাবার পারবো না। 2013 সালের 24 এপ্রিল যে কজন ভাগ্যবান বাড়ি ফিরতে পেরেছিলেন তাদেরই একজন রংপুরের জাহিদুল হক। প্রতি বছরই ছুটে আসেন সাভারে। দরকারি লোক আমাকে 3 দিন পর বের করছে। দেশের ভয়াবহতম শিল্প দুর্ঘটনার 6 বছর পেরিয়েছে। আহতরা এখনো নানা সমস্যায় জর্জরিত। ভালো নেই সে সময় উদ্ধার কাজে তৎপর স্বেচ্ছাসেবকরাও। 18 থেকে 20 ঘন্টা পরে আমাকে বের করা হয়। দিনের পর দিন হসপিটালে কাটাইছি। ডান পায়ে শক্তি পাই না, বুকে সমস্যা, চাকরিও দেয় নাই, আমাদের ক্ষতিপূরণও দেয় নাই। কত মানুষের জীবিত বাই করছে নিজে বলতে পারবো না, এবং আহত নিহত পচাগুলো লাশ 2 হাত দিয়ে টাইনা বাই করছে। আমি আমার মেয়ের খাড়ে থেকে টাইনা এখন রাত্রে ঘুমের ভিতরে টাইনি বের হ না তো মারা যাবা। শ্রমিক নেতারা বরাবরের মতোই চাইলেন দৃষ্টান্তমূলক বিচার, আহতদের পুনর্বাসন। এই জায়গাটা যদি সরকার অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা এবং পুনর্বাসন করে তাহলেই হয়তো শ্রমিকদের একটু উপকৃত হবে। যৌথ বিচার করে দেশে দৃষ্টান্তমূলক স্থাপন করা দরকার। শ্রমিকদেরকে মোটিভেশন করতে হবে, তারা যাতে সুস্থ থাকে সেভাবে দীর্ঘমেয়াদী তাদের চিকিৎসার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করা রাষ্ট্রকেই করতে হবে। গবেষণা সংস্থা বিলসের তথ্য এরই মধ্যে ক্ষতিপূরণ বাবদ দেয়া হয়েছে 231 কোটি টাকা। এখনো ফান্ডে রয়েছে প্রায় 8.5 কোটি টাকা। বিজিএমইএ বলছে ক্ষতিপূরণ পেয়েছে সবাই। কারুর আর ক্ষতিপূরণ পাওনা নেই, কিন্তু এটির যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে আমাদের কাছে নিয়ে আসবেন, ধরিয়ে দিবেন, আমরা নিশ্চয়ই সেটাকে দেখব। ওই ঘটনার পরদিন ভবন মালিক সোহেল রানাকে প্রধান আসামি করে মামলা করা হয়। বর্তমানে 39 আসামির মধ্যে জেলে আছেন শুধু রানা। 32 জন জামিনে ও 6 জন পলাতক। মামলার আইনজীবী জানালেন, আইনি দীর্ঘসূত্রিতায় মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি আজও। সমস্ত কিছু টিপটপ আছে, সব রেডি করা আছে, শুধু স্টার্ট যদি হয়ে যায় তখনই আমরা খুব দ্রুততার সাথে আমরা শেষ করার জন্য চেষ্টা করব। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার 2 জনের ফাঁসির রায়ে ট্রাইব্যুনাল বলছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের চালানো গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ আবার হোক, এটা কেউই চায় না। এদিকে দানবের রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ হয়েছে। যে কোনো দিন রায় দেবেন ট্রাইব্যুনাল। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা আজও গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। যদিও পৃথিবীর অনেক দেশেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যভুক্ত 25শে মার্চের গণহত্যা। বুধবার মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রথম বাংলাদেশের গণহত্যা সেইটাকে স্বীকৃতি দানের জন্য সরাসরি ট্রাইব্যুনাল এই রায় উল্লেখ করেছে। বিশ্ব সম্প্রদায়ের কাছেও বলেছেন যে এই ধরনের ট্রমা, এই ধরনের বর্বরচিত ঘটনাটাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। এদিন মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের হত্যার দায়ে নেত্রকোনার 2 জনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মাননীয় আদালত চার্জ নাম্বার 4-এ গণহত্যাকে স্বীকৃতি দিয়েছেন। 7 জন হিন্দু সিভিলিয়ানকে নির্মমভাবে এবং নিষ্ঠুরভাবে শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ হয়েছে। রায় লেখা শেষ হলে তা ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ধানের ফলন বিপর্যয়ের পর এখন ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। বিগত বছরের অভিজ্ঞতা বিবেচনায় হাওর গবেষক ও উন্নয়ন কর্মীরা বলছেন, মধ্যস্বত্বভোগী ফড়িয়া ও মিল মালিকদের দৌরাত্ম্য বন্ধ না হলে এবারও সরকারের ধান সংগ্রহ অভিযানের সুফল পাবেন না চাষিরা। দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়টি নিশ্চিত করার কথা বলছে খাদ্য অধিদপ্তর। নেত্রকোনার প্রতিনিধি আলপনা বেগম ও সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় হাওর ঘুরে রিপোর্ট করছেন সালাউদ্দিন সুমন। ধান কাটা চলছে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরে। জীবন ও জীবিকা নির্বাহের উপজীব্য বছরের একমাত্র অর্থকরী ফসল উঠতে শুরু করেছে কৃষকের গোলায়। কিন্তু ফলন বিপর্যয়ে ধান কাটার এই মৌসুম কৃষকদের কাছে এবার আসেনি উৎসবের উপলক্ষ হয়ে। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার হতাশার পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে হাওরের কৃষকদের মাথায় ভর করেছে আরেক দুশ্চিন্তা। কিসের উপর? এই যে ধানের হুজুর, ফসলের উপর। ধানের দামটা যদি পাই তাহলে ভালো চলতে পারি। ধানের যে মূল্যটা এটা আমরা পাই না।
এখন পর্যন্ত অনেক কৃষক আছে, এখন পর্যন্ত ধরুন কিছু ধান রয়ে গেছে, এগুলো বিক্রি করতে পারেনি। সরকার যে 1000 টাকার উপরে রেট দিয়েছে, 600 থেকে 700 টাকার উপরে আমরা কোনো ধানই বিক্রি করতে পারিনি। এটা বিরাট একটা ক্ষতি হয়ে গেছে কৃষকের। সরকার এবার 26 টাকা দরে ধান ও 36 টাকায় চাল কেনার ঘোষণা দিলেও ফড়িয়া ও মিল মালিকদের দৌরাত্মে দাম পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকেরা। সরকারের গত বছর রেট দিয়েছে কত 1940 টাকা, আমরা পাইছি মাত্র আপনার 500-550 টাকা। আমরা ধান বিক্রি শেষ, সরকারের ঠিকই 1000 টাকা মন ধান বেচছে আবার আমরা কাছেই। সরকার রেট বেঁধে দেয় মনে হলো হইরা বেহারা কিনে, হইরা তো আর সঠিক দাম আমরা দেয় না। এই অবস্থায় সরকারের শক্ত নজরদারির পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র স্থাপনের তাগিদ দিচ্ছেন উন্নয়ন কর্মীরা। কৃষক যে তার ফসল উৎপাদনে যে ব্যয় সে করে, সেই ব্যয়টার থেকে যদি সে বেশি দাম না পায়, তাহলে তো কৃষক তার ধান তার গুলাই রেখে দিবে। প্রত্যেকটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র এবং সরকার নির্ধারিত দামে এটি ক্রয় করার ব্যবস্থা থাকতে হবে। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষকরা ন্যায্য মূল্য যাতে পায়, সেই জন্যই আমরা সরকারের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে কি বলে 26 টাকা দরে চাল ধান কিনবে, সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে আমরা ধানটা নেব। শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্গম হাওরের অনেক কৃষকই যথাসময়ে ধান নিয়ে আসতে পারেন না সরকারি খাদ্য গুদামে। ফলন বিপর্যয়ের কারণে এমনিতেই দিশেহারা হাওর অঞ্চলের কৃষকেরা। এরপরও যেটুকু ধান তাদের গোলায় উঠবে, সেই ধানেরও উপযুক্ত মূল্য যদি তারা না পান, তাহলে এটি তাদের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে বলে মনে করছেন উন্নয়ন সংস্থার কর্মীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, হালির হাওর, সোনা। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচার দাবিতে ফেনীতে আজও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এদিকে আইন ও সালিশ কেন্দ্রের 5 সদস্যের প্রতিনিধি দল নুসরাতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এ সময় আইনি সহায়তার আশ্বাস দেন তারা। মীর হোসেন রাসেলের ছবি ও আতিয়া সজলের তথ্য নিয়ে রিপোর্ট। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী শহরে প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে মানববন্ধন করেছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। ফেনী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে দুপুর 12টার দিকে সোনাগাজী উপজেলায় বাজারের 0 পয়েন্টে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। আন্তরিকভাবে আবেদন করছি তারা যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের হতে না পারে। সে গিলটি যে হোক, যদি এখানে সুষ্ঠু তদন্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে পুলিশ প্রশাসন, তখন আমরা পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। নুসরাত হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলায় আইনি সহায়তা দিতে দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন আইন ও সালিশ কেন্দ্রের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এ মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে নুসরাতের পরিবারের পাশে থাকার কথা জানান সংস্থাটির এই কর্মকর্তা। যারা এই ধরনের অপরাধ করে তারা পার পাওয়ার জন্য আবার আপিল করে, তারপরে সেই আপিলেও হয় না, আবার সুপ্রিম কোর্টে যায়, একটা কিন্তু প্রক্রিয়া পার হতে হয়। এই ধৈর্যটা যেন তারা রাখে, আমাদের এইটাই বলার কথা, এবং পাশাপাশি আমরা তাদের পাশে থাকব। আলোচিত এই হত্যাকাণ্ডে করা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত 8 আসামি সহ গ্রেফতার করা হয়েছে 20 জনকে, আর নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 8 জন। সময় সংবাদ, ফেনী। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা তদন্তে ফেনীর সোনাগাজী মডেল থানায় গেছে পিবিআই। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল, যাচ্ছি তার কাছে। মাকসুম, আমরা রয়েছি সোনাগাজী মডেল থানায়, যেখানে 4টার কিছুক্ষণ পরে ঢাকা থেকে যে পিবিআইয়ের একটি তদন্তকারী কর্মকর্তা টিম আসছে, দল আসছে 8 সদস্য বিশিষ্ট অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মর্যাদার রিমা সুলতানা নামে, তার নেতৃত্বে 8 সদস্যের পিবিআইয়ের একটি প্রতিনিধি দল আসছে এইখানে, যেখানে গত 27 তারিখে যে নুসরাত জাহান রাফির যখন শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, সেই শ্লীলতাহানির ঘটনায় যখন রাফি মামলা করতে এসেছিল সোনাগাজী মডেল থানায়, তখন সেই নুসরাত জাহান রাফির সেই শ্লীলতাহানির বর্ণনা এখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, যিনি প্রত্যাহার হয়েছেন মোয়াজ্জেম হোসেন, তিনি এখানে তার বিধি বহির্ভূতভাবে তার খাস কামরা এটি রেকর্ড করেছিল, এবং সেই রেকর্ডে আমরা যেখানে গণমাধ্যমে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে
ছড়িয়ে ছিটিয়ে যাওয়া বা ভাইরাল হওয়া সেই মাধ্যমটা যেটা দেখেছি ভিডিওটিতে, সেখানে অনেক আপত্তিকর প্রশ্ন তিনি করেছেন, বারবার তাকে মুখ খুলতে বলেছেন এবং যখন সে কান্নারত অবস্থায় ছিল বারবার তাকে আপত্তিজনক প্রশ্ন করেছেন যে সে অধ্যক্ষ রুমে নিজে গিয়েছেন না তাকে ডাকা হয়েছিল এবং আরও অনেক ধরনের মানে অশালীন বক্তব্য সেই ভিডিওতে ছিল। এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে এবং সেই ভিডিওর প্রেক্ষিতে গত 15 তারিখে হাইকোর্টের এক আইনজীবী সৈয়দ সুমন নামে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি বাদী হয়ে মামলা করেছেন আইসিটি আইনের সাইবার ট্রাইব্যুনালে, যেখানে ওসি মহাজনকে আসামি করা হয়েছে এবং সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছে পিবিআইকে। সেই পিবিআই প্রতিনিধি দল এখানে এসেছেন 8 সদস্যের, তারা তদন্ত করে দেখছেন বিভিন্ন বিষয়, তারা থানার ভিতরে বিভিন্ন দিক যাচাই বাছাই করে আমাদেরকে জানানো হয়েছে যে এই বিষয়ে তারা তথ্য উপাত্ত খুঁজছে এবং ফরেন্সিক বিভাগে বা তার যে 2টা মোবাইল ইতিমধ্যে তার ওই ওসির জব্দ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর আপনাকে যদি জানিয়ে রাখি, এই ঘটনার প্রতিবাদে এই যে ফেনীর যে উত্তাল ছিল সেটা এখনও চলমান রয়েছে। আজকেও ফেনীর বিভিন্ন জায়গায় এই ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনার সাথে যারা খুনি যুক্ত রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেই দাবিতে একাধিক জায়গায় মানববন্ধন হয়েছে, প্রতিবাদ কর্মসূচি হয়েছে। ফেনী শহরের ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে এবং ফেনীর যে সোনাগাজী উপজেলা রয়েছে নুসরাত জাহান রাফি নেট উপজেলা, সেখানেও জাতীয়তাবাদী মহিলা দলের একটি দল এসে সকাল 12টা মানে দুপুর 12টার দিকে তারা মানববন্ধন করেছেন, নুসরাত জাহান রাফিদের বাড়িতে গিয়েছেন এবং আরও যদি আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিনিধি দল নুসরাত জাহান রাফির যে ভাই যে বাদী এই মামলার নোমানের সাথে বা তার পরিবারের সাথে আলাপ করেছেন, তাদের যে দীর্ঘ আইনি লড়াই সেই আইনি লড়াইয়ে তারা পাশে থাকার দাবি জানিয়েছেন। এই ছিল এখানকার মতন সবকিছু। মাকসুম। রাজধানীর চারপাশের নদীগুলো দখলমুক্ত করার অব্যাহত অভিযানে টঙ্গীর তুরাগ তীরে 2টি মার্কেট সহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তৃতীয় পর্বের তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে গুড়িয়ে দেওয়া হয় একটি কাঁচা বাজারও। বন্ধ করে দেওয়া হয় টঙ্গী রেল সেতুর নির্মাণ কাজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী ব্রিজের পাশেই তুরাগের তীর দখল করে গড়ে উঠেছিল এ 2টি মার্কেট। বুধবার বিআইডব্লিউটি এর 32তম দিনের অভিযানের শুরুতেই গুড়িয়ে দেওয়া হয় 5 তলা ও 3 তলা বাণিজ্যিক ভবন দুটি। উচ্ছেদ করা হয় টঙ্গী কাঁচা বাজার সহ ছোট বড় অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা। আর নদীর নাব্য সংকট সৃষ্টি ও বিআইডব্লিউটি এর অনুমোদন ছাড়া নির্মাণ কাজ করায় ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল প্রকল্পের অধীন সেতুর কাজ বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। বিদ্যমান রেল সেতুগুলি নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করছে। এমনকি আমরা দেখলাম যে আজকে উচ্ছেদ কাজের জন্য আমাদের যে পন্টুন যাওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। বিলার যতটুকু না দূরত্ব আছে তাদের যে নিচের যে বেসমেন্ট সেগুলি অনেক বেশি প্রশস্ত। যতটুকু কাজ করেছে আগামী কাজটুকুতে যাতে এই ধরনের ত্রুটি না থাকে সেই ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিষয়টা অবগত হয়। সেই কারণে আমরা এই মুহূর্তে আমরা বলছি যে কাজ আপাতত অফ থাকবে। বিষয়টা আমার নলেজে নাই, অনুমোদন তো নিচে না সেটা আমি বলতে পারবো না। ঠিক এই পর্যন্ত আমার জানা নাই। তাহলে কারা জানবে? এটা ধরুন আমাদের রেল মিনিস্ট্রি জানবে। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় টঙ্গীর আরিচপুর এলাকায় 7টি আবাসিক স্থাপনা উচ্ছেদ না করেই ফিরে যায় বিআইডব্লিউটি এর ভেকু। এইগুলো স্টে হয়ে গেছে এবং আমরাও সরজমিনে সেই কাগজগুলো পাচ্ছি। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ উনি যদি জোরালো পদক্ষেপ গ্রহণ করেন তাহলে হয়তো আদালত নিশ্চয়ই এরকম রায় হয়তো বিবেচনা নাও করতে পারেন। পাশাপাশি বিআইডব্লিউটি এর পক্ষ থেকেও যারা সিনিয়র আইনজীবী তাদেরকে নিয়োগ করে এগুলোকে ভ্যাকেট করার আমরা চেষ্টা করব। সে আদেশগুলো ভ্যাকেট করে আমরা অবশ্যই এই স্থাপনাগুলো উচ্ছেদ করব। এদিকে অভিযান পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানালেন উচ্ছেদ হওয়া জায়গা দখলমুক্ত রাখতে নজরদারি রয়েছে। প্রতিবার আমরা উচ্ছেদ করি এবং বেদখল হয়ে যায়, কারণ এটা আমাদের দ্বারা বিআইডব্লিউটি এর এই স্বল্প সংখ্যক লোক দ্বারা সার্বক্ষণিক পাহারা সম্ভব না। মাঝে মাঝে আমরা আসতে পারি, তবে আমরা এখন মন্ত্রণালয়ের এবং সচিব মহোদয়ের নির্দেশে আমরা ওখানে প্রায় প্রতি সপ্তাহে 2-3 বার করে একটা টিম পাঠাই। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বাজারের মাছ নিলামে তুলে বিক্রি করা হয় 1,80,000 টাকায়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে দ্বিতীয় দিনের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে রূপগঞ্জের নোয়াপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় 4টি দোতলা ভবন ও 5টি একতলা ভবন সহ পাকা আধা পাকা বসতবাড়ি গুড়িয়ে দেওয়া হয়। এর আগে উচ্চ আদালতের নির্দেশে প্রথম ধাপে 10 দিনের উচ্ছেদ অভিযানে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দখল, দূষণ আর পলি জমে ভরাট হয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে নাব্য ফিরিয়ে আনতে শিগগিরই শুরু হচ্ছে খনন কার্যক্রম। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে নদের ২২৭ কিলোমিটার খনন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। প্রকল্পের দরপত্র আহ্বানের পর এখন চলছে মূল্যায়নের কাজ। খননের উদ্যোগে দারুণ খুশি ময়মনসিংহের নদী পাড়ের মানুষেরা। পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, খনন কাজ সম্পন্ন হলে বদলে যাবে অঞ্চলের মানুষের জীবনযাত্রা। সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। পানির প্রবাহ না থাকায় এককালের বিস্তৃত খরস্রোতা ব্রহ্মপুত্র নদ পরিণত হয়েছে মরাগাঙে। নাব্য সংকটে নদের বুকে জেগে উঠেছে অসংখ্য চর। বন্ধ হয়ে গেছে বহু সেচ প্রকল্প। মরে যাওয়া এই ব্রহ্মপুত্র নদে নাব্য ফিরিয়ে আনতে খননের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে যমুনা ব্রহ্মপুত্রের সংযোগস্থল জামালপুরের কুলকান্দি থেকে কিশোরগঞ্জের টোক পর্যন্ত নদের ২২৭ কিলোমিটার খনন করা হবে। ইতোমধ্যে দরপত্র আহ্বান সহ প্রাথমিক কাজ শেষ করেছে BIWTA। নদটি ৩০০ মিটার চওড়া ও গড়ে ৩ মিটার গভীর করে খনন করা হবে। শিগগিরই খনন কাজ শুরু হবে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা। এই ব্রহ্মপুত্র নদী খননের জন্য আপনারা জানেন যে বড় একটি প্রকল্প নেওয়া হয়েছে, টাকাও বরাদ্দ আছে যথেষ্ট, ২,৭৬৩ কোটি টাকা, এবং টেন্ডারও অলরেডি আহ্বান করা হয়েছে এবং সেটি মূল্যায়নের পর্যায়ে আছে। এদিকে ব্রহ্মপুত্র নদ খননের উদ্যোগে দারুণ খুশি নদীপাড়ের মানুষেরা। পণ্য পরিবহন ও মাছ আহরণে সুদিন ফিরে আসবে বলে আশা তাদের। পানির রাস্তাতে বন্ধ হয়েছে, চর হয়েছে, টেক হয়েছে, এটার লেগে অনেক সমস্যা। শুনতেছি সরকার এটা খনন করার ক্রম হচ্ছে হাতে নিছে। এটা খনন কাজ সমাপ্ত করলে এই এলাকাবাসী এর উপকৃত হবে। খনন হলে আমাদের উপকার হবে, আমরা নৌকা চালাই, যানবাহন চালাই, সবাই মিললে তাড়াতাড়ি যদি খনন করা হয় তে আমাদের উপকৃত হবে। খননের কাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়ে পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, এটি সম্পন্ন হলে বদলে যাবে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। এই বিষয়টি নিয়ে যেন কোনো দীর্ঘ সূত্রিতার কোনো কারণ না হয়, দ্রুত যেন শুরু করা হয় এবং সঠিকভাবে সম্পন্ন করা হয়। এর ফলে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে। ড্রেজিং ২০২৪ সালের মাঝামাঝি শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী রকিবুল ইসলাম। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রংপুর কুড়িগ্রাম মহাসড়কের দুই পাশে অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে সড়ক ও জনপথ বিভাগের রংপুর জোনের স্টেট অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের চওড়াহাট থেকে ধরলা সেতু পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার এলাকা দখল করে গড়ে তোলা অবৈধ বাজার ও দোকান উচ্ছেদ করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতে অভিযান চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ভারতে জাতীয় নির্বাচনে যে সরকারি ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। যে কেউ ক্ষমতায় আসে, বিজেপি, কংগ্রেস, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো থাকবে, আরও ভালো হবে, এতে আমাদের কোনো তফাৎ হবে না। কেন এই আমাদের যে রিলেশনশিপ, এটা দুই দেশের মানুষ এবং সরকারের সঙ্গে আছে। সাভারে দুপক্ষের সংঘর্ষে আহত এইচএসসি পরীক্ষার্থী নাইম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৩ জনকে। সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, গতরাতে রাজাসন এলাকায় আড্ডা দিচ্ছিল এইচএসসি পরীক্ষার্থী নাইম ও তার বন্ধুরা। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শাকিল ও তার সহযোগীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাইম ও তার বন্ধুদের উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা। এতে মারাত্মক জখম হয় নাইম ও তার বন্ধু। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিচার দাবি করেছেন নিহতের পরিবার। চেষ্টা করা হয়েছে তাকে বাঁচানোর জন্য, আপ্রাণ চেষ্টা করা হয়েছে, কিন্তু বাঁচানো গেল না। আমি চাই আমার ছেলের মতো যার কারো মার বুক যেন এভাবে খালি না হয়। আমরা সুস্থ বিচার এবং তদন্ত দুইটাই চাই। পাবনায় চাঞ্চল্যকর ৩ পুলিশ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 2 জন এখনও পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায় 2010 সালের 20 জুলাই পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া এলাকায় অভিযানের সময় চরমপন্থীদের গুলিতে নিহত হন ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম। এই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া পুলিশ কনস্টেবল রাশিদুল ইসলাম বাদী হয়ে পরদিন 15 জনকে আসামি করে পাবনার বেড়া থানায় মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আজ 8 জনকে যাবজ্জীবন এবং 3 জনকে বেকসুর খালাস দেন আদালত। বাকি 4 জন মামলা চলাকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় লক্ষ্মীপুরে আগুন দিয়ে গৃহবধূ শাহিনকে পুড়িয়ে হত্যা মামলায় এক ইউপি সদস্য সহ 4 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক আজিজ এই আদেশ দেন। এর আগে 4 জনকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 21 এপ্রিল স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় শাহিন আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 30 ঘন্টা লড়াই শেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রোববার মারা যায় সে। বরগুনায় বাস চাপায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। সকালে বরগুনা নিশানবাড়িয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে যাওয়ার জন্য রিমি এন্টারপ্রাইজ নামে একটি বাসকে থামার সংকেত দেন নিশানবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুখরঞ্জন। কিন্তু গতিরোধ না করে বাসটি সুখরঞ্জনকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় চালক পালিয়ে গেলেও বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটি জব্দ করে। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। গাজীপুরে ধীরাশ্রম রেল স্টেশনের আলাদা স্থান থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে ধীরাশ্রম রেল স্টেশন এলাকায় 500 মিটার দূরত্বের মধ্যে 2 জনের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ 2টি উদ্ধার করে রেলওয়ে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতদের পরিচয় এবং হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে রাতের বেলায় ট্রেন থেকে লাশগুলো ফেলে দেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কক্সবাজারে আলাদা ঘটনায় গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। বাকিরা পালিয়ে গেলেও দিল মোহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে সদর হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে লেঙ্গুর বিল পাহাড়ে বন্দুকযুদ্ধে নিহত মোস্তাক আহমেদ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক বসতঘর। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 1টার দিকে ক্যাম্পের 5 নম্বর ব্লকের রান্নার চুলা থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে যায় রোহিঙ্গাদের 50টির বেশি বসতঘর। অবশেষে পূরণ হচ্ছে রাজশাহীবাসীর প্রাণের দাবি। আগামীকাল 25 এপ্রিল থেকে বনলতা এক্সপ্রেস নামে রাজশাহী থেকে ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু হচ্ছে। এতে থাকছে আরামদায়ক সিট, উন্নত টয়লেট ও খাবার সহ নানা সুযোগ সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার নতুন যাত্রীবাহী ট্রেনটির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আব্দুল সালাম। রাজশাহী ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন যাত্রীবাহী নতুন ট্রেন বনলতা এক্সপ্রেস। ইন্দোনেশিয়া থেকে আনা অত্যাধুনিক বিলাসবহুল এই ট্রেনে আরামদায়ক সিট, ওয়াইফাই, খাবার ও উন্নত মানের টয়লেট সহ থাকবে নানা সুযোগ সুবিধা। রাজশাহীর সকল মানুষেরই দাবি ছিল, এটা আমরা অত্যন্ত খুশি। এটা আমাদের অনেক সময় কভারেজ হবে
এবং আমরা দ্রুত একদিনে যাই একদিন আসতে পারবো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এটা সুবিধা হবে। আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পুষতে পারবে। মিনি বিমানের কাজ করবে এই দ্রুতগামী এই নন স্টপেজ গাড়িটি। ট্রেনটি চালু হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন এক মাইল ফলক সৃষ্টি হবে বলে মনে করেন জনপ্রতিনিধিরা। অনেকেই বাসে যাবে, ট্রেনে যাবে, মানুষ দ্রুত যেতে পারবে, আসতে পারবে। এই ট্রেন চালুর মাধ্যমে আমাদের রাজশাহীর জনমানুষের যে আশা আকাঙ্ক্ষার একটি বড় আমার মনে বলে আশা পূরণ হতে যাচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সৃষ্টি হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে 928 সিটের এই কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আনা আরামদায়ক সিট ও অত্যাধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি দ্রুতগতির এই ট্রেনে খুব কম সময়ে যাওয়া আসা করতে পারবে যাত্রীরা। সিটগুলো আরামদায়ক, প্রশস্ত এবং সর্বাধুনিক সুবিধা সম্পন্ন কোচ নিয়ে এই ট্রেনটা চালু করা হবে। বগিতে আপনার সুমন চেয়ার থাকবে এবং এসি চেয়ার। বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে সকাল 7টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে 11টা 40 মিনিটে, আর ঢাকা থেকে দুপুর 1টা 15 মিনিটে ছেড়ে রাজশাহী আসবে সন্ধ্যা 6টায়। তবে প্রতিটি টিকিটের সাথে খাবার মূল্য 180 টাকা সংযুক্ত করায় শোভন চেয়ার 555 আর এসি চেয়ারের ভাড়া 900 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত। বনানী কবরস্থানে সমাহিত, শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। ধামাচাপা দেওয়ার চেষ্টার পর রংপুরে 2 বোন ধর্ষণের ঘটনায় পুলিশের মামলা গ্রহণ। প্রধান অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি। 6 বছর পরেও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিচার কাজের ধীর গতিতে হতাশা। তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অভিযানে 2টি বহুতল মার্কেট সহ অর্ধ শতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ। বন্ধ করে দেওয়া হলো টঙ্গী রেল সেতুর কাজ। এবং ধানের ফলন বিপর্যয়ে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। মিল মালিকদের দৌরাত্মে সরকারের ধান সংগ্রহের সুফল না পাওয়ার আশঙ্কা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।